আসসালামু আলাইকুম। আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন Vivo Y22। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়নি, বাট ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে। স্মার্টফোনটি কালেক্ট করেছি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে। সো সেই ফ্রেন্ডকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আজ আমরা এই Y22 স্মার্টফোনের বিস্তারিত আলোচনা করব। স্মার্টফোনটি কেমন হতে পারে এবং বাংলাদেশের মার্কেটে কি কি স্পেসিফিকেশন থাকতে পারে, কতটা পরিবর্তন হতে পারে বা ঠিক থাকতে পারে, এবং স্মার্টফোনটির প্রাইস কেমন হতে পারে, সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এবং এই স্মার্টফোনটি এটি হচ্ছে একটি রিভিউ, এবং এই স্মার্টফোনটির সাথে Vivo Y21 এর একটি কম্পেয়ার ভিডিও আসতে পারে। সো সেই ক্ষেত্রে আসলে অবশ্যই দেখতে পারবেন। এই জন্য এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন, কমেন্টস করবেন, এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। চলুন ভিউয়ার্স, এখন আমরা দেখব এই স্মার্টফোনটির বক্স কন্টেন্টে কী কী আছে। এবং হ্যাঁ, স্মার্টফোনটির বক্স কন্টেন্টে কিন্তু একটি ব্যাক কভারও রয়েছে, বাট ব্যাক কভারটি আমরা সামহাও পাইনি। এবং এই স্মার্টফোনটির ডিজাইন নিয়ে আলোচনা করব এই স্মার্টফোনটির ডিসপ্লে সম্পর্কে। এটি হচ্ছে Vivo Y22। এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে আসলে দুটি কালারে অ্যাভেলেবেল হতে পারে, একটি হচ্ছে মেটাভার্স গ্রিন এবং অপরটি হচ্ছে স্টারলাইট ব্লু। তবে এই দুটি কালারের মধ্যে একটি বিশেষ কালার হচ্ছে মেটাভার্স গ্রিন কালারটি। এটি দেখতে কিন্তু অসাধারণ। এই স্মার্টফোনটি পুরোটাই প্লাস্টিক বিল্ড এবং পলিকার্বনেটের তৈরি একটি স্মার্টফোন। এটা ব্যাক প্যানেলটি প্লাস্টিক হলেও এটার ফিনিশ কিন্তু এজি ফিনিশ ইউজ করা হয়েছে, যার ফলে দেখতে কিন্তু এজি গ্লাসের মতোই খুবই প্রিমিয়াম, এবং এটার হ্যান্ড ফিলও কিন্তু যথেষ্ট ভালো। এবং এই স্মার্টফোনটি যখন আপনি হাত দিয়ে ধরবেন অনেকটাই প্রিমিয়াম একটি ফিল কিন্তু স্মার্টফোনটি থেকে পাবেন। এই স্মার্টফোনটি যে ক্যামেরা বাম্পটি দেখতে পাচ্ছেন এটা কিছুটা উঁচু, যার ফলে দেখতেও বেশ লুক্রেটিভ লাগে। তবে স্মার্টফোনটির যে ক্যামেরা বাম্পের ডিজাইন দেখলে মনে হবে এটা 30 থেকে 40 হাজার টাকার একটি স্মার্টফোনের, এবং এটার এই বিগ ক্যামেরা বাম্পটি এই স্মার্টফোনটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে স্মার্টফোনটির রাইট প্যানেলে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বেশ অ্যাকুরেট এবং ফাস্ট দেখতে পেয়েছি। এছাড়াও ভলিউম লকার রয়েছে। ওপরের দিকে পেয়ে যাবেন ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট। এখানে দুটি সিম সহ আপনি চাইলে 1 টেরাবাইট পর্যন্ত একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। নিচের দিকে পেয়ে যাচ্ছেন প্রাইমারি মাইক্রোফোন, রয়েছে হেডফোন পোর্ট, টাইপ সি চার্জিং পোর্ট এবং সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার। স্মার্টফোনটিতে কোন প্রকার ডুয়েল স্টিরিও স্পিকার কিন্তু আমরা পাচ্ছি না। এবং ফ্রন্ট প্যানেলে স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে একটি হ্যালো ফুল ভিউ ইউ নচ ডিসপ্লে। যদি এই স্মার্টফোনটি ওয়েটের কথা বলি, স্মার্টফোনটির ওয়েট হচ্ছে 192 গ্রাম এবং এটার থিকনেস হচ্ছে 8.38 মিলিমিটার। স্মার্টফোনটি IP5X ডাস্ট রেসিস্ট্যান্ট এবং IPX4 ওয়াটার রেসিস্ট্যান্ট। সো বুঝতেই পারছেন স্মার্টফোনটিতে তেমন ধুলো ভালো প্রবেশ করবে না, এবং স্মার্টফোনটি যদি বৃষ্টির ছিটে ফোটা পানিগুলো পড়ে সেই ক্ষেত্রেও তেমন সমস্যা হবে না। তবে স্মার্টফোনটি যদি পানির মধ্যে পড়ে যায় সেক্ষেত্রে স্মার্টফোনটি ড্যামেজ হওয়ার চান্স রয়েছে। ওভারঅল এই স্মার্টফোনটির যে ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.55 ইঞ্চির IPS HD+ ডিসপ্লে, এবং এখানে ইউজ করা হয়েছে একটি 60 হার্টজের রেগুলার রিফ্রেশ রেট, মানে কোনো প্রকার হাই রিফ্রেশ রেট কিন্তু স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি না। এবং এই স্মার্টফোনটির যে টাচ রেসপন্স সেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং বেশ স্মুথই মনে হয়েছে রেগুলার রিফ্রেশ রেট হলেও। স্মার্টফোনটিতে আমরা মাল্টি টাচ করে দেখেছি, স্মার্টফোনটিতে অতিরিক্ত কিবোর্ডগুলো প্রেস করে দেখেছি যে মিস টাচ হয় কিনা, সেই ক্ষেত্রেও কোনো ধরনের সমস্যা পাইনি। সো ডিসপ্লের ক্ষেত্রে যদিও এটা IPS HD+ ডিসপ্লে এবং রেজুলেশন ওভারঅল সব ডিসপ্লের মতোই সেম রয়েছে, সো এখানে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সে তেমন কোনো ডিফারেন্স পাবেন না। বাট এই স্মার্টফোনটিতে কিন্তু 530 নিটস পিক ব্রাইটনেস ইউজ করা হয়েছে, যার ফলে ডে লাইটে কিন্তু স্মার্টফোনটি খুব ইজিলি ইউজ করতে পারবেন, ততটা সমস্যা হবে না। এবং এই ডিসপ্লেটির প্রোটেকশনে কোনো ধরনের গোরিলা গ্লাস ইউজ করা হয়েছে কিনা সেই সম্পর্কে কোনো প্রকার তথ্য জানতে পারিনি। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। দেখব কি কি স্পেসিফিকেশন রয়েছে। তার আগে ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে নিই। এই স্মার্টফোনটিতে যেহেতু হিলিও Z85 প্রসেসরটি আপনারা পাচ্ছেন, বাংলাদেশে আসলে হয়তো এখানে হিলিও P35 প্রসেসরটি ইউজ করা হতে পারে,
এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেক কিছুই চেঞ্জেস আমরা দেখতে পাবো। যেমন ফার্স্ট অফ অল স্মার্টফোনটির যে ক্যামেরা রয়েছে সেখানেও আমরা চেঞ্জ দেখতে পারবো। সো ভিউয়ার্স, কথা না বেরিয়ে চলুন স্পেসিফিকেশন দেখা যাক, এবং যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেনি ভিডিওতে অবশ্যই লাইক করে যাবেন এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। পারফরমেন্সের কথা বলতে গেলে এই স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে দুটি র্যাম রম ভেরিয়েন্টে অ্যাভেলেবেল করা হয়েছে, 4GB 64GB এবং 6GB 128GB র্যাম এবং রম। তবে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হলে 4GB 64GB র্যাম রমের ভেরিয়েন্টটি লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনটির যদি র্যাম ম্যানেজমেন্টের কথা বলি, আমার যেহেতু 4GB র্যামের স্মার্টফোনটি রয়েছে সেই অনুযায়ী একসাথে 7 থেকে 8টি অ্যাপ ইউজ করেছি। মাল্টিপল ইউজ করার ক্ষেত্রেও অ্যাপ সুইচিংয়ের ক্ষেত্রেও তেমন কোনো স্টার্টারিং, ল্যাগ বা ফ্রেম ড্রপ স্মার্টফোনটি থেকে পাইনি, এবং ওভারঅল এটা রেসপন্স কিন্তু আমার কাছে বেশ ভালো ছিল। অ্যাপ সুইচ করছিলাম, খুবই ফাস্ট রেসপন্স করছে এবং অ্যাপগুলোতে খুব ইজিলি কিন্তু কাজ করতে পারছিলাম। সো এটা বেশ ভালো ছিল। প্রসেসরের কথা বলতে গেলে এটি যেহেতু একটি ইন্ডিয়ান ভেরিয়েন্টের স্মার্টফোনটিতে আমরা প্রসেসর পেয়েছি মিডিয়াটেকের হিলিও Z85 চিপসেট। এখানে অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং ফান্টাসওএস 12। স্মার্টফোনটিতে আপনারা আশফাল 9, কল অফ ডিউটি এই সকল গেমগুলো খেলতে পারবেন, তবে অনেকক্ষণ খেলার পরে ল্যাগ, ফ্রেম ড্রপ এগুলো আপনি পেয়ে যাবেন। বাট যদি 2D গেমগুলো খেলেন অথবা পাবজি লাইট, ফ্রি ফায়ার এই সকল গেমগুলো আপনি খেলেন, সেই ক্ষেত্রে ল্যাগ, ফ্রেম ড্রপ এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন না। সো এটা থেকে যারা এই ধরনের গেমগুলো খেলেন তারা অবশ্যই একটি বেটার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এবং এই প্রসেসরটি থেকে যারা মাল্টিমিডিয়া ইউজার রয়েছেন, সোশ্যাল মিডিয়া একটু বেশি ইউজ করে থাকেন যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, তারা এই স্মার্টফোনটি থেকে যে পারফরমেন্স পাবেন তাদের কাছে স্মার্টফোনটি বেশ ভালো লাগবে। এবং পারফরমেন্সের দিক থেকেও ততটা সমস্যা আপনাকে ততটা পড়তে হবে না। সো আশা করছি আপনার কাছে স্মার্টফোনটি ভালো লাগবে। ক্যামেরার কথা বলতে গেলে স্মার্টফোনটির রিয়ার প্যানেলে দুটি ক্যামেরা দেখতে পাচ্ছি। ক্যামেরা বাম বড় বড় হলেও এটার মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং এটার অ্যাপারচার f1.8। 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর ক্যামেরা রয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাবেন 8 মেগাপিক্সেল। যদি স্মার্টফোনটি ক্যামেরার রেজাল্টের কথা বলি, 50 মেগাপিক্সেলের যে রিয়ার ক্যামেরা রয়েছে সেটার অ্যাভারেজ রেজাল্ট দেখতে পেয়েছি, মোটামুটি ভালোই ছিল, বেশ স্যাচুরেটেড কালার প্রডিউস করতে পারে। স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। 8 মেগাপিক্সেল হিসেবে এটার রেজাল্ট ভালো ছিল, বাট এখানে আরও কিছুটা বাড়ানো প্রয়োজন ছিল। 16 মেগাপিক্সেল হলে আরও বেটার হতো। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করছি, অবশ্যই দেখবেন এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না যে স্মার্টফোনটির ক্যামেরার রেজাল্ট আপনাদের কাছে কেমন লেগেছে। এই স্মার্টফোনটি থেকে তোলা বেশ কিছু ছবি আপনারা দেখেছেন। স্মার্টফোনটির মধ্যে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা কিন্তু প্রয়োজন ছিল, এটা দেওয়া হলে ফুল একটি কমপ্লিট প্যাকেজ হয়ে যেত, যেহেতু পাচ্ছি না। 50 মেগাপিক্সেলের যে রিয়ার ক্যামেরা ছিল সেটা পারফরমেন্স মোটামুটি অ্যাভারেজ লেগেছে, এবং ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল পাচ্ছি, সেটাও 8 মেগাপিক্সেল হিসেবে বেটার মনে হয়েছে। বাট এখানে 16 মেগাপিক্সেল হলে ভালো হতো, যেটা আমি অলরেডি বলেছি। ব্যাটারি ক্ষেত্রে স্মার্টফোনটিতে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা যে চিপসেটটি এখানে আমরা পাচ্ছি, সেই অনুযায়ী যেহেতু আমরা একদিন ইউজ করেছি, আমার কাছে মনে হচ্ছে স্মার্টফোনটি থেকে অনায়াসে আপনি 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি আপনি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন। আপনি যদি একজন গেমার হয়ে থাকেন সেই ক্ষেত্রে স্মার্টফোনটি দিন শেষে আবারও চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে, যারা কন্টিনিউয়াসলি ফ্রি ফায়ার অথবা পাবজি লাইট এই সকল গেমগুলো খেলে থাকেন। এবং স্মার্টফোনটি বক্সে 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হচ্ছে, যা থেকে আপনি প্রায় 1.5 ঘন্টার মধ্যে স্মার্টফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। প্রাইসের কথা বলতে গেলে যদি এই স্মার্টফোনটি সেম স্পেসিফিকেশনে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়, সেই ক্ষেত্রে স্মার্টফোনটির প্রাইস হতে পারে 17,000 টাকা, আমার এটা আইডিয়া। বাট যদি এখানে প্রসেসর পরিবর্তন হয়, ক্যামেরার পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে স্মার্টফোনটি তারা চেষ্টা করবে 15,000 টাকার মধ্যে লঞ্চ করার জন্য, অথবা ম্যাক্স 16,000 টাকা। তবে আমি ভিভো কোম্পানিকে রিকমেন্ড করব, যদি তারা এই স্মার্টফোনটি লঞ্চ করে সেই ক্ষেত্রে স্মার্টফোনটির মধ্যে যে প্রসেসর হিলিও Z85 প্রসেসরটি ইউজ করা হয়েছে এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে,
সেই অনুযায়ী স্মার্টফোনটি 17 মধ্যে যদি লঞ্চ করতে পারে মোটামুটি একটা ভ্যালু ফর মানি স্মার্টফোনটি হতে পারে। বিশেষ করে স্মার্টফোনটির লুক্রেটিভ ডিজাইন, অনেকেই ভিভো স্মার্টফোনের প্রতি ট্রাস্ট করে থাকে, তাদের জন্যই বলছি। অনেকে যারা ট্রাস্ট করে না তাদের জন্য বলছি না। অনেকেই স্মার্টফোনগুলো ওভার প্রাইস আমরা মনে করি, হ্যাঁ আমি নিজেও মনে করি যে স্মার্টফোনগুলোর প্রাইস কিছুটা ওভার। যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, লং টাইম ইউজের কথা বলি, এই ভিভো, ওপ্পো, স্যামসাং এই স্মার্টফোনগুলো কিন্তু অনেক দিন ইউজ করা যায়। সো সেই দিক থেকে বলছি, আপনি যদি মনে করেন এই স্মার্টফোনটি আপনার জন্য বেটার একটি অপশন হতে পারে, আপনি এই স্মার্টফোনটি পারচেস করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।